শিকড় টিভি। শিকড় টিভির বিশেষ এবং সরাসরি নিয়মিত আয়োজন প্রবাসী স্বাস্থ্য কথা অনুষ্ঠানের অষ্টম পর্বে আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের সাথে আজকে আছেন অতিথি হিসাবে চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মোমিনুল ইসলাম। উনি হলেন সহকারী অধ্যাপক এবং কনসালটেন্ট, রেটিনা সার্জন ও ইউভিয়া বিশেষজ্ঞ, ফ্যাকো সার্জন, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, ডিরেক্টর ও কনসালটেন্ট, বাংলাদেশ আই হাসপাতাল। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে চোখের সুরক্ষা। আশা করি আমাদের এই অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আলোচনা সাপেক্ষে, প্রশ্ন সাপেক্ষে আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবেন। শুরু করছি আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা, এই তো চলছে মোটামুটি। তা করোনার সময়টা কেমন কাটছে? করোনার সময় তো ডাক্তারদের মানে আসলে করোনা বলে কিছু নাই, ডাক্তারদের রোগী দেখতেই হচ্ছে। প্রথম 3 মাস যেটা মানে এক্সক্লুসিভ লকডাউন ছিল যখন, তখন বাসায় বসেও অনলাইনে চিকিৎসা দিয়েছি। তারপর হসপিটালে সপ্তাহে 1 দিন 2 দিন করে গিয়েছি, গিয়ে রোগীদের সেবা দিয়েছি। আর বাসায় বসেও আহ অনেকে ফোন করেছে, অনেকে অনলাইনে চিকিৎসা নিয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে। এবং করোনায় নিজেও আক্রান্ত হয়েছিলাম, আলহামদুলিল্লাহ করোনা থেকে সুস্থ হয়েছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক, আমাদের চিকিৎসক হুম, রাই খুব বেশি আক্রান্ত হচ্ছেন করোনাতে নিয়মিত, যা দেখা যাচ্ছে। জি আচ্ছা, আপনি তো একজন রেটিনা বিশেষজ্ঞ এবং ইউভিয়া বিশেষজ্ঞ। তো জি রেটিনা তো কম বেশি আমরা তাও বুঝি, ইউভিয়া সবার পক্ষে বোঝাটা খুব ইজি না। তো জানতে চাচ্ছি যে রেটিনা এবং ইউভিয়া জি অর্থটা কি আসলে, মানে পার্থক্যটা কি, বা ইউভিয়া কোথায় থাকে, এই জিনিসটা যদি দর্শকদেরকে বলেন। জি আসলে চোখের অনেকগুলো পার্ট আছে। যেমন আমরা সবাই জানি ছানি অপারেশন করা হয়, লেন্স চেঞ্জ করা হয়, এটা লেন্স সবাই জানে। চোখের কর্নিয়া যেটা সামনে যে অংশটা সেটাকে বলা হয় কালো। সে দেখতে কালো, আসলে এটা কালো না, এটা ট্রান্সপারেন্ট। কিন্তু পিছনে যে স্ট্রাকচার গুলো আছে সেটা একটু ব্রাউনিশ কিংবা কালো দেখে ওটা দেখতে কালো দেখা যায়, ওটাকে কর্নিয়া বলি। সাদাকে বলা হয় স্ক্লেরা। আর রেটিনা হচ্ছে চোখের সেই অংশ যেটা চোখের পিছনে থাকে, যেখানে আলোটা পড়ে ছবি তৈরি হয়। যদি এভাবে বলি যে একটি ক্যামেরার মধ্যে ফিল্ম থাকে, আমরা যে আগের ক্যামেরাগুলো যেটা ইউজ করতাম, ক্যামেরার মধ্যে ফিল্ম থাকতো, যেটা আমরা ফিল্ম ওয়াশ করলে তখন ছবি আমরা দেখতে পারতাম। ঠিক তেমনি চোখের ভিতরেও একটা ফিল্ম আছে যার নাম রেটিনা আমরা বলে থাকি, যেখানে আলোটা পড়ে ছবি তৈরি হয় এবং ছবিটা তারপর ব্রেনে চলে যায় এবং আমরা তখন দেখতে পাই। দিস ইজ রেটিনা। আর যদি বলেন ইভিয়া কি, ইভিয়াটা হচ্ছে হলো চোখের সেই অংশ যেটা চোখের পুষ্টি নিয়ন্ত্রণ করে, মানে ভাস্কুলার কোড, মানে সেকেন্ড লেয়ার। এখানে চোখের যত রক্ত নালী আছে, চোখের শরীরের বিভিন্ন অংশ থেকে চোখের ভিতরে যে রক্ত গুলো আসে, যেটা বলে অক্সিজেনেটেড রক্ত এবং কার্বন ডাই অক্সাইড দূষিত রক্ত বের হয়ে যায়। এখানে আর্টারি ভেসেলস গুলো এসে মিলিত হয়, যেটা ভাস্কুলার কোড এবং ইভিয়াল ট্র্যাক্ট আমরা বলি, এবং চোখের পুষ্টি নিয়ন্ত্রণ করে। এই জিনিসটাকে বলা হয় আমরা ইভিয়া। এইটা হচ্ছে রেটিনা এবং ইভিয়ার মধ্যে পার্থক্য। ইভিয়া কিছু অংশ রেটিনাতেও থাকে, কারণ রেটিনার মধ্যেও কিছু রক্তনালী আছে। এবং রেটিনাটাও ইভিয়ার একটা, রেটিনার পিছনে যে আমাদের একটা থাকে করোয়েড, এটাও ওই ইভিয়াল ট্র্যাক্টের অংশ, মানে পুষ্টি নিয়ন্ত্রণ করছে এই অংশটাকে, এই জন্য এটাকে বলা হয় ইভিয়াল ট্র্যাক্ট। আচ্ছা আচ্ছা। তো আহ, আমি জানতে চাচ্ছি চোখের কোন অংশটা খুব বেশি আক্রান্ত হয় রোগে, কোন অংশটা খুব চোখ বেশি আক্রান্ত হয়? চোখের আসলে যে কোনো অংশই যে কোনো সময় আক্রান্ত হতে পারে। যেটা যদি বলতে পারি যে এভাবে, যে আমরা সবচেয়ে বেশি মানুষ আমরা যেটা দেখি যে কনজাংটিভাইটিস, চোখ ওঠা নিয়ে ভোগে, কিংবা জি। অ্যালার্জিক কনজাংটিভাইটিস, কিংবা অ্যালার্জি থেকে চোখ লাল হয়ে যায়, হঠাৎ করে চোখ চুলকায়। এই জিনিসটা হচ্ছে হলো চোখের সামনে যে স্ক্লেরা থাকে, হ্যাঁ, আবার কর্নিয়া যে অংশটা, সেই জায়গাগুলোতে বেশি ইনভলভ হয়, কারণ এটা এক্সপোজ থাকে, মানে এটা বাইরের দিকে
দেখা যাচ্ছে। কারণ আপনি হাঁটাচলা করছেন রাস্তায়, কোনো ধুলাবালি এসে চোখে লাগলো, কিংবা কারো হাত লাগলো, কিংবা কোনো কিছু উড়ে এসে চোখে লাগলো, এটা দেখা যায় চোখের সামনের অংশ, যেটা যে কর্নিয়া স্ক্লেরা, এই জায়গাটা আসলে চোখে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং চোখে দেখা যাচ্ছে যে কোনো রকমের ইনফেকশন প্রথম ওখানে হয়। এবং ইনফেকশনের প্রথম যেই নেচারটা, যে চোখ লাল হয়ে যায়, মানে চোখ যখনই লাল হয়ে যায় তখনই বুঝতে হবে যে চোখের ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে। এটা অ্যালার্জির কন্ডিশন হতে পারে, চোখ উঠা থেকে হতে পারে, ওই যে বললাম যে ইভিএ একটা অংশ, ইভিএ চোখের প্রদাহ যদি হয়, চোখের প্রদাহ হলেও এই এই চোখের ভিতরে চোখ লাল হতে পারে। এবং সবচেয়ে যেটা বড় ডায়াবেটিস যারা আছে, যারা উচ্চ রক্তচাপ জি। জনিত কারণে ভুগে, তারা আবার চোখের সামনের অংশের চেয়ে চোখের পিছনের অংশের তে বেশি বেশি ইনভলভ হয়, যেটা চোখের ছানি পড়ে, যেটা চোখের মাঝখানে থাকে, চোখের রেটিনা, পিছনে রেটিনা রক্তনালীতে রক্তক্ষরণ হয়। যারা উচ্চ রক্তচাপ জনিত কারণে ভুগছে, চোখের রক্তক্ষরণে স্ট্রোক হয়। এটা এক একজনের এক এক রকম। যারা ওয়েল্ডিং এর কাজ করে, যারা মানে বিভিন্ন রকমের হেলথ ওয়ার্কার কাজ করে, শ্রমিক, তাদের দেখা যাচ্ছে ইটের টুকরো এসে চোখে লাগলো, কিংবা যে আহ, উম, রাজমিস্ত্রি দেখা যাচ্ছে টাইলস এসে চোখে লাগলো, যারা ধান খেতে ধান মাড়াই করছে, ধান মাড়াই করার সময় ধানের গাছের পাতার বাড়ি খেয়ে চোখের সামনে অংশ লাগলো, আলসার হয়ে গেল। মানে এক একজনের মানে কাজের উপরে তার চোখের অংশ ইনভলভ হয়। সেই জন্য আমরা চোখের যখন চিকিৎসা করি এবং রোগীদের যখন জিজ্ঞেস করি, রোগীদেরকে একটা অকুপেশনাল হিস্ট্রি নেই যে আপনি কি কাজ করেন, কিন্তু অকুপেশনাল হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং এখন আসি আপনার সাবজেক্টেই আসি ফার্স্টে। জি। যেটা হচ্ছে যে জানতে চাচ্ছিলাম যে হচ্ছে চোখের রেটিনাতে কি কি রোগ হয়ে থাকে, খুব কমন কি কি রোগ হয়ে থাকে, আর কোনো রোগ কি এমন কিছু আছে রেটিনাতে যার কারণে চোখের দৃষ্টিশক্তি মানুষ হারাতে পারে? চোখে সবচেয়ে বেশি রেটিনাতে যে সমস্যা সবচেয়ে বেশি হয় সেটি হলো আমরা যেটা বলি যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। এই জিনিসটার অর্থ হচ্ছে, যদি বলি ডায়াবেটিক্স এর কারণে চোখের যখন রেটিনাতে কোনো সমস্যা হয়ে থাকে, দ্যাট ইজ কল রেটিনোপ্যাথি। মানে চোখে রেটিনাতে কোনো সমস্যা হলে সেটাকে বলা হয় রেটিনা প্যাথোলজি। রেটিনাতে কোনো প্যাথোলজি আছে দেখেই এটাকে রেটিনোপ্যাথি বলছি। এটা ডায়াবেটিস এর কারণে হলে ডায়াবেটিস রেটিনোপ্যাথি, যদি প্রেশারের কারণে হয় সেটাকে বলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। আবার যদি যদি ইভিআর রিয়াকশন, যেটা যে বললাম যে চোখের ইভি একটা অংশ, শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত চোখে এসে পুষ্টি নিয়ন্ত্রণ করে। শরীরের ভিতরে যদি কোনো জার্ম থাকে, দেখা যাচ্ছে যে ভাইরাল কোনো ইনফেকশন হলো, তবে ভাইরাসটা চোখের ভিতরে চলে আসলো, ভাইরাস। শরীরে যদি কোনো যক্ষার জীবাণু থাকে, যক্ষার জীবাণু চোখে এসে চোখের ভিতরে যক্ষার জীবাণু আক্রান্ত হয়ে চোখের ইনফেকশন হতে পারে। এবং দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের চোখের ভিতরে একটু পানি জমে, তারপর চোখের ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে যারা স্মোকিং করে, কিংবা যাদের ঘুম ঠিক মতো হয় না, স্ট্রেস থাকে, ডিপ্রেশন থাকে, যাদের মানে মানে পার্সোনাল লাইফটা খুব হেলদি না, মানে লাইফস্টাইলটা খুব স্ট্রেসফুল, দেখা যাচ্ছে ওদের দেখা যায় সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি নামে একটা জিনিস থাকে, সেটা হতে পারে। তারপর যারা মাইনাস পাওয়ারের চশমা পরে, অনেক হাই মায়োপিয়া, যাদের চশমার পাওয়ারের পরিমাণটা বেশি থাকে, তাদের চোখের রেটিনাটা অনেক সময় দুর্বল থাকে, এবং ওইসব দুর্বল জায়গা থেকে রেটিনাল ডিটাচমেন্ট, মানে রেটিনাল ওই পর্দাটা, ওই ফিল্মটা ছিঁড়ে যেতে পারে। আবার যাদের দেখা যাচ্ছে আঘাতের কারণে চোখের কোনো আঘাত লাগলো, হয়তো ক্রিকেট বলের বাড়ি খেলো, কিংবা ব্যাডমিন্টন খেলতে গিয়ে কর্কের বাড়ি খেলো, কিংবা হাতে কারো ঘুষি খেলো, কেউ কাউকে থাপ্পড় মারলো, কিংবা দেখা যাচ্ছে বাচ্চারা কলম পেন্সিল দিয়ে খেলা করছে, চোখে এসে বাড়ি খেলো, তো চোখের ভিতরে ছানিটা পড়তে পারে, প্লাস আপনার রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। আবার চোখের রেটিনাতে ইনফেকশন হতে পারে। হ্যাঁ, ভাস্কুলাইটিস রেটিনি বলি আমরা, রেটিনাল ব্লাড ভেসেল গুলাকে ইনফেক্টেড হয়, যেটা যেখানে যক্ষার কারণ হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে টক্সোপ্লাজমা নামে একটা ইনফেকশন আছে, টক্সোপ্লাজমা রেটিনাইটিস, কোরিও রেটিনাইটিস, যারা অনেকে বিড়াল পালে, বিড়ালের কাছ থেকে এই অসুখটা অনেক সময় বেশিরভাগ হয়ে থাকে। দেখা যাচ্ছে আরো আরো ইনফেকশন যেমন আছে যাদের যাদের অনেকে দেখা যাচ্ছে যে টাইফয়েড ফিভার হলো, জ্বর জ্বর ভালো হয়ে গেল, হঠাৎ করে চোখের দৃষ্টি চলে গেল, চোখের ভিতরে ইনফেকশন হয়ে গেল।
যেটাকে দেখা যাচ্ছে ভাইরাল রেটিনাইটিস কিংবা ভাইরাল রেটিনোপ্যাথি বলছি। এরকম তারপর যৌন রোগী হতে পারে, যাদের সিফিলিস রোগে আক্রান্ত তাদের হতে পারে। আবার এইডস যদি কারো হয়ে থাকে, এইডস থেকে হতে পারে। দেখা যাচ্ছে অনেক প্রবাসীরা থাকে, দেখা যাচ্ছে যে আহ, প্রবাসী আমরা বেশিরভাগ রোগী যারা দেখা যাচ্ছে প্রবাসী থেকে বাংলাদেশে আসে, কিছু কিছু রোগীদেরকে আমরা দেখা যাচ্ছে যে অবৈধ মিলনে দেখা যাচ্ছে কোনো সিফিলিস কিংবা এইডস জাতীয় কোনো সমস্যা হয়েছে, তারপর ওখান থেকেও চোখে সমস্যা হতে পারে। সেই জন্য এই ব্যাপারে অনেক সচেতন থাকতে হবে যে যৌন রোগেও কিন্তু চোখের প্রদাহ কিংবা চোখে ইনফেকশন হতে পারে। আচ্ছা 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 আচ্ছা। তো আহ এই রেটিনাল যে কোনো ধরনের অসুস্থতার কারণে এটা কি সরাসরি হাসপাতালে এসে চিকিৎসা নেওয়াটাই ভালো, নাকি বাসায় বসেও মানুষ কিছু করতে পারে? কারণ এটা না বলছি চোখের প্রবাসীদের জন্য, কারণ ডক্টরের কাছে যাওয়ার সুযোগটা হয়ে ওঠে না, এই জন্য ওনাদের জন্য এটা প্রশ্ন আর কি। বাসায় বসে কি চোখের যত্ন অবশ্য নেওয়া যায় এই ক্ষেত্রে? না, চোখের যত্ন যদি নিতে চান, ডায়াবেটিস রেটিনোপ্যাথি এবং যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ জনিত কারণে ভুগছেন তাদের জন্য এটা সুবিধা। কারণ কেন, তারা যদি ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখে, যদি উচ্চ রক্তচাপটা কন্ট্রোল রাখে, তাহলে চোখের রেটিনার মানে যত্ন নিতে পারবে। কারণ তার ডায়াবেটিস কন্ট্রোল না থাকলেই তখন সমস্যা হবে, তখনই চোখের রক্তনালীগুলো ড্যামেজ হতে থাকবে। যদি উচ্চ রক্তচাপ কন্ট্রোল না থাকে, ব্লাড প্রেশার, তাহলে কিন্তু চোখের ভিতরে যে কোনো সময় স্ট্রোক করতে পারে। এই ব্যাপারটাতে আচ্ছা তারা যদি সচেতন থাকে, এবং আমি যেটা আরো বললাম যে ওই কিছু কিছু চোখের ভিতরে যারা মাইনাস পাওয়ারের চশমা পরে অনেক সময়, জি। তাদের এই সমস্যা হতে পারে যে যারা মাইনাস পাওয়ারের চশমা পরে তারা অবশ্যই চোখের রেটিনাটা একবার রেটিনা বিশেষজ্ঞের মাধ্যমে, একজন রেটিনা বিশেষজ্ঞের মাধ্যমে চোখের রেটিনা পরীক্ষা করা খুবই জরুরি। আর যারা প্রবাসে থাকে এবং কঠোর পরিশ্রম করে তাদেরকে বলবো যে দেখা যাচ্ছে যারা যারা শ্রমজীবী মানুষ যারা প্রবাসী, তারা কাজ করার সময় অবশ্যই চোখে চশমা পরবে যেন কোনো জিনিস আঘাত না লাগে। আঘাত লাগে, এই জন্য আঘাত লাগলে চোখে যেন রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপনার সাথে কথা বলতে বলতে একজন প্রশ্ন করলো যে চোখের হচ্ছে আমরা প্লাস পাওয়ার আর মাইনাস পাওয়ার বলি, মাইনাস পাওয়ারটা ভালো নাকি প্লাস পাওয়ার হওয়া ভালো, কোনটা ভালো বা কোনটা খারাপ, উম, এটা জিজ্ঞেস আসলে করলো। প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে যাদের বয়স 40 হয়ে যায় তখন প্লাস পাওয়ারের চশমা অবশ্যই পড়তে হয়। ওটাকে আমরা বলি চালসে। কিংবা 40 বছর বয়সের আগেও অনেকের চোখের 40 বছর বয়সের আগেও কিন্তু অনেকের মাইনাস পাওয়ার প্লাস পাওয়ারের চশমা লাগতে পারে। যাদের মাইনাস পাওয়ার রেখে বলি, মাইনাস পাওয়ারের চশমা পড়ে তাদেরকে আমরা মায়োপিয়া বলি। আর যারা প্লাস পাওয়ারের চশমা পড়ে তাদেরকে বলি হাইপার মেট্রোপিয়া। জিনিসটা কিরকম যদি আমরা এইভাবে বলি, আমাদের প্রত্যেকটা মানুষের চোখে একটা সাইজ আছে, এন্টেরো পোস্টেরো একটা ডায়ামিটার আছে, মানে সামনে এবং পিছনে। এটা ডায়ামিটারটা দেখা যাচ্ছে 23 থেকে 24 মিলিমিটার থাকে। এবং এই চোখের এই সাইজটা হলো একটা স্ট্যান্ডার্ড। কারো চোখের সাইজ যদি 24-এর জায়গায় 26 হয়ে যায়, 26 মিলিমিটার, জন্মগত ভাবে হোক কিংবা গ্রোথের কারণে হোক, তখন কি হয় যে আলোটা মানে যেটা আমাদের আল্লাহ প্রদত্ত ভাবে যেভাবে তৈরি করা হয়েছে, আলোটা 24 মিলিমিটার হলে আলোটা লেন্সের ভিতর দিয়ে কর্নিয়া লেন্স ভেদ করে এসে রেটিনাতে, যেখানে আলোটা পড়ে ছবি তৈরি হয়, সুন্দর করে পড়ছে। কিন্তু যাদের চোখের সাইজটা 24 মিলিমিটারের জায়গায় আহ, তার চোখ 26 মিলিমিটার, তাহলে 2 মিলিমিটারটা বেশি হয়ে গেছে। আলোটা পড়ে কিন্তু 2 মিলিমিটার আগেই আলোটা পড়ছে, তখন সে কিন্তু ঝাপসা দেখছে। তখন সামনে আমরা একটা মাইনাস পাওয়ারের লেন্স দেওয়ার কারণে দিলে ওই লেন্সটা যে 2 মিলিমিটার আগে পড়ছে সেটা আমরা 2 মিলিমিটার পরে রেটিনাতে যাই ফালাতে পারছি। আবার অনেকের চোখের সাইজ ছোট থাকে, যাদের চোখের সাইজটা একটু সামনে পোস্টের ডায়ামিটারটা ছোট, তাদের কি হয়, আলোটা পড়ে তো আমাদের জায়গা মতো পড়ার কথা, সেখানে জায়গা মতো না পড়ে ওই রেটিনার পিছনে যায় পড়ছে, যার কারণে সে জিনিসটা দেখতে পাচ্ছে না। সেই জন্য তখন তার সামনে প্লাস পাওয়ারের একটা চশমা মানে পাওয়ার একটা লেন্স বসিয়ে তখন ওই আলোটাকে রেটিনা থেকে জানি একদম রেটিনাতে বিন্দু মানে যায় পরে সেই ব্যবস্থাটা করে দেওয়া হয়। সুতরাং মাইনাস পাওয়ার প্লাস পাওয়ার এটা দুটাই চোখের পাওয়ার। দেখা যাচ্ছে মাইনাস পাওয়ারের মানুষ বেশি পাওয়া যায় প্লাস পাওয়ারের চেয়ে, যখন বেশিরভাগই এখনকার দিনে আমরা একটু বেশি পাচ্ছি, বিকজ বাচ্চারা বেশিরভাগ সময় মোবাইল ফোনে আসক্ত থাকছে, মোবাইল ফোন ডিভাইস। তারপর এখনকার মানুষরাও প্রচন্ড ডিভাইস আসক্ত হয়ে যাচ্ছে, সারা দিন মোবাইল ফোনে গেম খেলছে, ইউটিউব ভিডিও দেখছে। বাচ্চাদের যেই বয়সে আপনাদের চশমা মানে দৃষ্টি তৈরি হওয়ার কথা, সেই সময় সে
একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে সে মোবাইল ফোনটা দেখে তার দৃষ্টি সীমানা কিন্তু স্থির করে ফেলতেছে। যদি দেখা যাচ্ছে যে সেই বাচ্চাটা যদি ওই সময়টা মোবাইল ফোন ইউজ না করে যদি মাঠে খেলাধুলা করতো, যেটা আমাদের আমরা যেমন শৈশব আমরা মাঠে খেলাধুলা করেছি, ফুটবল মানে অনেক বড় 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 মাঠের এই পাশ থেকে ওই পাশে দৌড়াদৌড়ি করেছি, বিস্তীর্ণ মাঠ এই পাশ থেকে ওই পাশে দেখেছি, আমাদের দৃষ্টি কিন্তু সীমানা কিন্তু অনেক দূর পর্যন্ত দেখতে পারতাম। তো এখনকার বাচ্চারা কি হচ্ছে, কাছে একটা নির্দিষ্ট দৃষ্টির মধ্যে একটা থেমে যাচ্ছে। আর আর আরো যে বাড়তি দৃষ্টি তৈরি হওয়ার কথাটা, এটা হতে পারছে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এখনকার দিনে আমরা মাইনাস পাওয়ারের যে ক্ষীণ দৃষ্টি এটা আমরা বেশি পাচ্ছি, এবং মাইনাস পাওয়ারটা যাদের চশমা তাদেরটা একটু বেশি খারাপ। কারণ হচ্ছে হলো চোখের সাইজটা যখন বড় হয় তখন রেটিনার সাইজ কিন্তু আর বড় হতে থাকে না। রেটিনার সাইজ কিন্তু ওই একই রকমই থাকে, যার কারণে রেটিনার পেরিফেরিতে কিছু দুর্বল জায়গা তৈরি হয়, ওই জায়গাগুলো খুবই পাতলা হয়ে যায় এবং ওই জায়গাগুলোতে পানি ঢুকে রেটিনাটা ছিঁড়ে যায়, এবং যখনই ছিঁড়ে যাবে তখনই চোখের দৃষ্টি সাডেন চলে যাবে, এবং ওটা অপারেশন করে জোড়া লাগালেও 100 ভাগ আগের মতো কখনোই আসে না। সুতরাং যাদের মাইনাস পাওয়ারের চশমা পড়ে তারা অবশ্যই চোখের রেটিনা পরীক্ষা করে দেখতে হবে তার রেটিনাতে কোনো দুর্বল জায়গা আছে কিনা একজন রেটিনা বিশেষজ্ঞের মাধ্যমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব একটা ভালো তথ্য পেলাম আমরা। তাহলে দর্শক, আমরা কিন্তু অবশ্যই তাহলে এই জিনিসটা খেয়াল রাখবো, যারা মাইনাস পাওয়ারের চশমা পরি আমরা কিন্তু সেই ক্ষেত্রে আমরা রেটিনার অবস্থাটা কি সেটা দেখার জন্য অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করব। হ্যাঁ, ভালো একটা তথ্য জানলাম আমরা আজকে। আচ্ছা, আমরা আবার ফিরে আসি একটা ছোট্ট বিরতির পরে। বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসবো। নিয়ে নিচ্ছি একটা বিরতি। এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্লামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। চাচা, আপনি কিন্তু নাম বেশি রাখেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি বাবা। দোয়া করবেন আমাদের জন্য। এ কাকা, করোনা ভাইরাস। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? খুব সাবধান। করোনা ভাইরাস কোভিড-19 নিয়ে সতর্ক সবাই। হাঁচি কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে অথবা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলুন। কাপড় সাবানে আধ ঘন্টা ভিজিয়ে ধুয়ে ফেলুন। ঘন ঘন 2 হাত সাবান ও পানি দিয়ে 20 সেকেন্ড ধরে ভালো করে পরিষ্কার করুন। হাত দিয়ে নাক, মুখ, চোখ স্পর্শ থেকে বিরত থাকুন। যেখানে সেখানে কফ ও থুতু ফেলা থেকে বিরত থাকুন। আসুন সবাই মিলে করোনা ভাইরাস কোভিড-19 প্রতিরোধ করি। কিছু পরিবেশন করার আগে কেন আমরা বারবার চেক করি? কার সাথে শেয়ার করি গোটা জীবন? কাকে বন্ধু হিসেবে বেছে নিই আমরা? অথচ সোশ্যাল মিডিয়াতে এলেই ভুলে যাই সব। একটু যাচাই করলেই বুঝবো নামগুলোর আড়ালে আছে অন্য মানুষ। তাই শেয়ার করার আগে একটু যাচাই করে নিন, কারণ ভাইরাসের মতোই ভয়ঙ্কর ভাইরাল মিথ্যা। বিরতির পর আবার ফিরে এলাম শিকড় টিভি আয়োজিত প্রবাসী স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সবাইকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু দর্শক আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে প্রশ্ন করুন আরো বেশি বেশি করে, আমরা যাতে আপনাদের কিছুটা হলেও সমাধান দিতে পারি। তো আমাদের সাথে আজকে আছেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মুমিনুল ইসলাম। তার কাছে আমরা আবার ফিরে যাব। তো আমরা রেটিনা নিয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম যে আমাদের রেটিনাতে কি কি সমস্যা হতে পারে, কি কি রোগ হতে পারে। তো আর এখন একটু ট্রিটমেন্টের অপশনে আসি। যদি আমি রেটিনা পরীক্ষা করাতে চাই তাহলে আমার কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে? মানে রেটিনার কি কি পরীক্ষা আছে যেগুলো করতে হয়? রেটিনার পরীক্ষা আমরা যদি বলি যে যদি ডায়াবেটিস রোগীর
ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তাদের রেটিনা পরীক্ষাটা এরকম হবে যে তাকে প্রতি 3 মাস অথবা 6 মাস অন্তর অন্তর, যদি ইনিশিয়াল ডায়াবেটিস থাকে, দেখা যাচ্ছে কেবল ডায়াবেটিস ধরা পড়েছে, তাদের অবশ্যই 6 মাস অন্তর অন্তর চোখের রেটিনাটা পরীক্ষা করা দরকার। And পরীক্ষা করার জন্য চোখে আমরা যেটা করি, একজন রেটিনা বিশেষজ্ঞ চোখে এসে পাওয়ারটা চেক করি, তার ভিশন 6/6 আছে কিনা, এবং এবং তার সাথে সাথে আমরা চোখের রেটিনাটা পরীক্ষা করি। রেটিনা পরীক্ষা করার জন্য চোখে আমরা একটা ড্রপ দিই, হ্যাঁ, যেটা চোখের মনিটাকে বড় করার জন্য। কারণ হলো চোখের মনিটা আমাদের ভিতরে পিপিল থাকে, পুতলি বলি যেটাকে বাংলায়, ছোট বড় হয়, শাটার কম বেশি করে। অনেক সময় ডাইলেট হলে আলোটা বেশি যাচ্ছে, যখন পিপিলটা ছোট হয়ে যায় তখন আলোটা কম যাচ্ছে। কারণ চোখের রেটিনা দেখার জন্য আমাদের একটা ড্রপ দিতে হয়, যেটাকে ডাইলেটিং কিংবা ট্রপিকামাইড এক ড্রপ দেওয়া হয়। ওটা ড্রপটা দিয়ে চোখ আধা ঘন্টা থেকে 45 মিনিট রোগীকে বসতে বলা হয়, এবং বসার পর চোখের মনিটা বড় হলে আমরা আমাদের যেই আমাদের যেই যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যেটা স্লিট ল্যাম্প মাইক্রোস্কোপের সাথে 20 ডায়োপ্টার কিংবা ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপ কিংবা অপথ্যালমোস্কোপ, কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে আমরা চোখের রেটিনা খুব সুন্দর করে, প্রত্যেকটা রক্তনালী খুব সুন্দর করে পরিষ্কার দেখতে পারি। এখন ওই রক্তনালীগুলোকে আমরা দেখি যে রক্তনালীর প্যাটার্নটা কিরকম হতে পারে। রক্তনালী নর্মালি একটা রক্তনালী খুব সুন্দর থাকে একটা রোগীর, সাধারণ রোগী, কিন্তু যখনই ডায়াবেটিস থাকে ওইসব ছোট ছোট রক্তনালীগুলোকে থিন হয়ে যায়, এবং রক্তনালী থিন হয়ে যাওয়ার কারণে ওই রক্তনালীর যেই দেওয়ালগুলো আছে সেগুলা অনেক সময় ছোট ছোট লুপের মতন হয়, যেটাকে আমরা মাইক্রো অ্যানিউরিজম বলি। কখনো ওখানে চর্বি জমে, কটন স্পটের মতন এক্সুডেটস জমে, এবং ওখানে কিছু কিছু রক্ত জমাট বাঁধা শুরু করে। এবং এইসব ক্ষেত্রে অনেক সময় চোখের ভিতর রেটিনা ছাড়াও, রেটিনার ভিতর সবচেয়ে একটা সেন্সিটিভ জায়গা, সেটার নাম হলো ম্যাকুলা, যেখানে আলোটা পড়ে এবং মানুষের শার্প মানে একটা ভিশনটা তৈরি হয়, দেখতে পারে। দেখা যাচ্ছে যে ওই জায়গাটা সবচেয়ে বেশি হাইলি মেটাবোলাইজড, এবং ওই জায়গাটাই সবচেয়ে বেশি আক্রান্ত হয় প্রথমে। কারণ হলো যে ওইখানেই দেখা যাচ্ছে যে ওই রক্তনালীগুলো থেকে লিক হয়ে ডায়াবেটিস যখন আনকন্ট্রোল হয়ে যায়, রক্তনালীগুলো ড্যামেজ হয়ে থাকে, ওয়ালগুলো ড্যামেজ হতে থাকে, এবং ওরা ওখান থেকে কিছু ফ্লুইড বের হয়। ওই ফ্লুইড গুলো তখন ওই রেটিনা যে 10টা লেয়ার থাকে, লেয়ারে লেয়ারে এই পানিটা জমে যায়, এবং ওই রোগী আস্তে আস্তে সামনে ব্লাড দেখতে থাকে, দৃষ্টি কমে যায়। এই ধরনের রোগীদেরকে আমরা তখন বলি যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি মাইল্ড, মডারেট, সিভিয়ার কন্ডিশন আছে, তারপর হাই রিস্ক, তারপর অ্যাডভান্স কেস, এইসব ভাবে আমরা ক্লাসিফাইড করি। যদি প্রথমেই আমাদের আর্লি স্টেজে আসে তখন আমরা দেখি যেটা আর ছোট ছোট কেবল শুরু হয়েছে, তখন আমরা রোগীকে আমরা কিছু ব্লাড টেস্ট দিই, লিপিড প্রোফাইল, তারপর র্যান্ডম ব্লাড সুগার, HbA1c আমরা দেই, তারপর হলো সেরাম ক্রিয়েটিনিন আমরা দেখি। এগুলো দেখে রোগীর যে তার যে রক্তনালীতে তার কি অবস্থা, ডায়াবেটিসের কন্ট্রোল কি অবস্থা, লাস্ট 3 মাস ধরে তার কন্ট্রোল কিরকম, ট্রাইগ্লিসারাইড লেভেল দেখি, কোলেস্টেরল লেভেল দেখি। এগুলো যদি অনিয়ন্ত্রিত থাকে তখন আমরা রোগীকে সতর্ক করে দিই যে দেখেন এখন আপনার চোখ কিন্তু আপনাকে বলে দিচ্ছে আপনার ডায়াবেটিসের কন্ট্রোল নাই, আপনি যদি এভাবেই আনকন্ট্রোল থাকেন চোখের দৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে, আস্তে আস্তে আপনি অন্ধত্ব বরণ করতে পারেন। এমন কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন যাদের উচ্চ রক্তচাপ জনিত কারণে ভুগছে, দেখা যাচ্ছে চোখের রক্তনালীগুলো খুব পাতলা হয়ে যায়, আর্টারি অ্যাটেনিউয়েশন হয়ে যায়, ন্যারোয়িং হয়ে যাচ্ছে, এবং ব্লাড ভেসেলের মধ্যে অনেক প্যাটার্ন চেঞ্জ আসে। এবং আমরা অনেক সময় দেখে বুঝতে পারি, রোগী হয়তো বুঝতে পারে না তার ডায়াবেটিস প্রেশার কন্ট্রোল নাই, বাট আমরা চোখ দেখে রেটিনার ব্লাড ভেসেলের প্যাটার্ন দেখে আমরা বলতে পারি যে রোগীর চোখের ডায়াবেটিস এর কন্ট্রোল নাই, প্রেশার কন্ট্রোল নাই। এরপরে আমরা যদি একটু স্টেজটা বেড়ে যায়, মানে পরের স্টেজে যাই, তখন আমরা চোখের মনে করেন যে রোগী ঝাপসা দেখছে, তখন চোখে আমরা একটা করি ওসিটি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, একটা টেস্ট করি, যে চোখের প্রতিটা লেয়ারের চিত্র আমরা ওই মেশিনের মাধ্যমে পেয়ে থাকি। যদি বলি যে আমরা সিটি স্ক্যান যদি বলি, যে আমরা প্রতিটা লেয়ার বাই লেয়ার আমরা দেখতে পারি, ঠিক ওই অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি ওই মেশিনের মাধ্যমে রেটিনা 10টা লেয়ার আমরা আলাদা আলাদা করে দেখতে পারি, কোন লেয়ারে কোন জায়গায় পানিটা জমেছে, কোন লেয়ারটা এফেক্টেড হয়েছে। এটা এরপরে যদি দেখি যে কোন কোন রক্তনালী ড্যামেজ হচ্ছে, কোন কোন রক্তনালী থেকে রক্ত ক্ষরণ হওয়ার প্রবণতা আছে, তখন আমরা এনজিওগ্রাম করি। দেখা যাচ্ছে কোনো একটা রক্তনালী ড্যামেজ হয়ে গেছে, কোনো রক্তনালী ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ওই জায়গাটায় আমরা কোন রক্তনালী যেহেতু ড্যামেজ হয়ে যাচ্ছে, ওখানে কোনো পুষ্টি যাচ্ছে না, রেটিনার ওই অংশে কোনো পুষ্টি যাচ্ছে না, অক্সিজেন যাচ্ছে না, কারণ ওই জায়গাটা তো আমার খাবারের দরকার, রেটিনার ওই জায়গাটা পুষ্টি নিয়ন্ত্রণ হচ্ছে না যেহেতু রক্তনালী ড্যামেজ হয়ে গেছে। ওই ড্যামেজ জায়গাটাকে
আবার আবার নতুন ভাবে পুষ্টি নিয়ন্ত্রণ করার জন্য রেটিনা নিজস্ব ভাবে কিছু ওরা রক্তনালী তৈরি করে, নিজে থেকে ওরা খাদ্য রসদ পাঠায় ওখানে। কিন্তু এই নতুন যে রক্তনালীগুলা ওদের নিজস্ব জায়গাটাকে সরবরাহ করার জন্য যারা নিজেরা তৈরি করে, এই রক্তনালীগুলো হচ্ছে কালপ্রিট, এগুলো ভিলেন, আমরা বলি এটাকে খুবই খারাপ রক্তনালী। এই খারাপ রক্তনালীগুলো কি করে, খুবই পাতলা থাকে, যে কোনো সময় এই রক্তনালীগুলো ছিঁড়ে রক্তক্ষরণ হয়, রোগী চোখের দৃষ্টি দেখা যাচ্ছে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে দেখছে না, কথা বলছে, হেঁটে যাচ্ছে, নামাজ পড়ে ফেরত আসছে, চোখে অজু করতে গিয়ে চোখে পানি দিল, পানি দেওয়ার পরে পানিটা একটা চোখের ঝাপটা লাগলো, দেখা যাচ্ছে ওই একটা প্রেসারে রক্তনালীটা ছিঁড়ে গেল। আমাদের সে কমপ্লেন করছে, ডাক্তার সাহেব আমি অজু করছিলাম, চোখে পানিটা দেওয়ার পরে আয়নার দিকে তাকালাম, আমি আয়নাতে ঘোলা দেখছি, ডাক্তার সাহেব আমি ভাতটা খেয়ে ঘুমালাম, ঘুম থেকে উঠে দিয়ে আমি ঝাপসা দেখছি। ওই রক্তনালী যেসব ভিলেন, যেটা কালপ্রিট রক্তনালী গুলা, যারা নিজেরা নিজেদের নিজেদের নিয়ন্ত্রণ করার জন্য, নিজস্ব পুষ্টি নিয়ন্ত্রণ করার জন্য যেসব রক্তনালী তৈরি হয়েছে, ওই রক্তনালী গুলা ক্ষতি করা শুরু করে। আমরা এই রক্তনালীগুলোকে আইডেন্টিফাই করি একটা পরীক্ষার মাধ্যমে, সেটা হচ্ছে ফান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রাম। আমরা যেমন হার্টের এনজিওগ্রাম করি, ঠিক তেমনি চোখেরও এনজিওগ্রাম করা যায়। চোখের ভিতরে আমরা একটা হাতে একটা ইঞ্জেকশন দিই, একটা ডাই, ওই ডাইটা চোখে চলে যায়, চোখের আমরা কন্টিনিউয়াসলি কিছু ছবি তুলি, ওই কন্টিনিউয়াসলি ছবি তোলার মাধ্যমে আমরা চোখের ওই ভিলেন কিংবা কালপ্রিট রক্তনালীগুলোকে আইডেন্টিফাই করি যে এই জায়গাগুলোতে খারাপ রক্তনালী তৈরি হচ্ছে। কারণ এইসব জায়গাগুলোতে ডাইগুলা, যে ডাইটা আমি হাতে দিলাম, ওই ডাইগুলো ওই খারাপ রক্তনালী জায়গা থেকে আস্তে আস্তে করে চুয়ে চুয়ে বের হয়। যেমন আপনি যেমন যদি কোনো জায়গায় কল যদি লিক করে, দেখা যাচ্ছে যে ওখান থেকে আস্তে আস্তে চুয়ে চুয়ে পানি পড়ে না, ঠিক তেমনি ওই ডাইগুলাও ওই জায়গা থেকে চুয়ে চুয়ে বের হয়। তাহলে আমাদের বুঝতে হবে যে এই জায়গাটায় লিক আছে। কিংবা গাড়ির চাকাও যদি লিক থাকে, পানিতে বসালেই কিন্তু ওখান থেকে বাবল তৈরি হয়, তার মানে বুঝছি এখানে লিক আছে। ঠিক তেমনি ওই ডাইয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে এই লিক গুলাকে দেখার জন্য আমরা এনজিওগ্রাম করি। এই এনজিওগ্রাম করার পরে আমরা আইডেন্টিফাই করি যে এখানে চিকিৎসা দরকার, কখনো ইঞ্জেকশনের মাধ্যমে, কখনো লেজার ট্রিটমেন্টের মাধ্যমে। এক একটা ট্রিটমেন্ট এক এক রকম। এটা হচ্ছে আমাদের রেটিনার ডায়াবেটিসের জন্য পরীক্ষা। আচ্ছা, তাহলে মানে এই যে ব্লিডিং হচ্ছে, এটাকে কি বলে হচ্ছে চোখের স্ট্রোক? চোখের স্ট্রোকটা যদি, হ্যাঁ চোখের, এটাকে বলি আমরা ডায়াবেটিস রেটিনোপ্যাথির কারণে যেটা হচ্ছে, দেখা যাচ্ছে প্রলিফারেটিভ ডায়াবেটিস রেটিনোপ্যাথি। হ্যাঁ, এটাকে চোখের দুর্বল রক্ত না, যদি চোখের স্ট্রোকটা যদি বলি, এটা হচ্ছে হাইপার টেনশনের ক্ষেত্রে চোখের রক্তনালী ব্লক হয়ে যায়, দেখা যাচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন, আর্টারিটা অক্লুশন হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আর্টারি কিংবা ভ্যাসেলের মধ্যে কোনো একটা জায়গায় চর্বি জমেছে, সেটা আমাদের চোখের ব্লাড ভেসেল গুলা দুইটা পাশাপাশি একসাথে বের হয়। যখন একটার মধ্যে যখন কোনো কিছু জমে যায়, তখন আরেকটা রক্তনালীকে প্রেসার দেয়। সুতরাং যখন একটা রক্তনালী আরেকটা রক্তনালীকে প্রেসার দিচ্ছে, তখন কিন্তু রক্ত চলাচলে ব্যাহত হচ্ছে, তখনই ওইখানে যায় জমতে জমতে ব্লাস্ট হয়, রক্তনালীতে ছিঁড়ে ওখানে ফট করে রক্তক্ষরণ হয়ে যায়, ফ্লুইড বের হয়ে আসে। এটা সাডেন একটা স্ট্রোক, যেমন সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন বলতে পারি, কিংবা সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন বলি, ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন বলি। এই ধরনের কিছু অক্লুশন হয়ে আমরা একটা সাডেন স্ট্রোক হয় এবং রক্তক্ষরণ হয়ে যায়। আর ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বলি প্রলিফারেটিভ ডায়াবেটিস রেটিনোপ্যাথি, অ্যাডভান্স ডায়াবেটিস রেটিনোপ্যাথি। এই কন্ডিশন গুলাতে তখন আমাদের চিকিৎসার দরকার হয়, তখন চোখের দৃষ্টিও কিছু কমে আসে, তখন রোগীদেরকে আমরা আশ্বাস দিতে হয়, কাউন্সিলিং করতে হয় যে আপনার এই রক্তনালীগুলো ছিঁড়ে গেছে, তা চিকিৎসা করা দরকার, কিন্তু এই যা চলে গেছে সেটা ফেরত আনতে পারবো না, কিন্তু ভবিষ্যতে যেন আরো খারাপ না হয় সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে, এই জন্য আমাদের চিকিৎসা করতে হবে। সেই জন্য ডায়াবেটিস রেটিনোপ্যাথি বা হাইপার টেনশন, যে উচ্চ রক্তচাপের জন্য যে চোখের রেটিনাতে যে ড্যামেজ গুলো হয়, এই জন্য আমরা সবসময় ডাক্তাররা আমরা রোগীদের সচেতন করি, প্লিজ প্রথমেই আপনারা কন্ট্রোল করুন, কারণ একবার যখন অ্যাটাক হয়ে যাবে তখন কিন্তু দৃষ্টি কিছু চলে যাবে, আপনাকে কম্প্রোমাইজ করে ফেলতে হবে। ওই কম্প্রোমাইজ রক্ত কিন্তু কখনোই কম্প্রোমাইজ যে দৃষ্টি চলে যাচ্ছে ওটা কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, ওই দৃষ্টি কখনো ফেরত আসবে না। কিন্তু বাকিটা যেটা আছে সেটাকে আমরা সেভ করার চেষ্টা করতে পারি যদি আপনি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যদি কন্ট্রোল রাখেন। এই জন্য আমরা বলি শর্করা জাতীয় খাবার, যাদের শরীরে ট্রাইগ্লিসারাইড বেশি, টিজি যেটাকে খুবই কালপ্রিট, এগুলাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, ইউ ইউভাইটিস বলতে কি বুঝি আমরা একটু যদি শুনতাম, ইউভাইটিস জিনিসটা কি? ইউভেটিস হচ্ছে চোখের প্রদাহ, আমি বললাম যে চোখের যেখানে পুষ্টি নিয়ন্ত্রণ করে যেসব, সেসব জায়গাতে রক্তনালী, হ্যাঁ
প্রদাহ হয়। এখন এটা কেন, কি কি কারণে হতে পারে আমরা যদি বলি, একটা মূল কারণ হচ্ছে, একটা হতে পারে দেখা যাচ্ছে 60-70% আননোন কজ, এটা ইডিওপ্যাথিক আমরা বলি, কোনো কজ ছাড়াই হতে পারে। আর বাকি যেটা হচ্ছে কিছু অটো ইমিউন ডিজিজ থেকে, মানে আমাদের ইমিউনিটির ইমিউনোলজিক্যাল কিছু ডিজিজ, হাইপার ইমিউন সিস্টেম এর কারণে হতে পারে, বাতের ব্যথা থেকে হতে পারে। অনেকে দেখা যাচ্ছে বাতের ব্যথায় ভুগে, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, তারপর সোরিয়াটিক আর্থ্রাইটিস, এরকম যাদের রিটার সিনড্রোম, মানে HLA-B27 কিছু পজিটিভ কিছু ডিজিজ আছে, তারা ওই ধরনের তারপর দেখা যাচ্ছে যে বাচ্চাদের অনেকে বাতের ব্যথা থাকে, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিস পেশেন্টদের চোখের প্রদাহ হতে পারে এবং আর্লি ছানি পড়ে যায়। এবং আবার হতে পারে দেখা যাচ্ছে যে চোখের যক্ষা, আমি একটু বললাম যক্ষা খুব একটা ইম্পর্টেন্ট। তারপর চোখে সার্কয়েডোসিস, এটা চেস্ট ইনফেকশন, যেটা একটা অটোইমিউন ডিজিজ, যেটা হলো যে আমাদের শরীরের ভিতরে প্রত্যেকটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য একটা সৈনিক থাকে, একটা টিম থাকে যারা রোগ প্রতিরোধ ক্ষমতা করে। তা আমরা যেটা দেখি যে আসলে এটা ইউভেরিস চোখের কোনো রোগ না, এটা শরীরের একটা রোগ, চোখে এসে মানে সে বাসা বাঁধে এবং চোখে তখন এটা প্রদাহ হয়, চোখে ইনফেকশন, ওই প্রদাহটাকে কন্ট্রোল করার জন্য চোখে বারবার এই ইউভেটিসটা হয়ে থাকে। যদি ধরেন যে কারো শরীরে যক্ষার জীবাণু ঢুকলো, সেটা রক্তনালীর মাধ্যমে চোখের ভিট্রিয়াস কিংবা রেটিনার ভেসেলস এর মাধ্যমে ওইখানে যে জমা হলো, ওই যক্ষার জীবাণুটাকে মেরে ফেলার জন্য শরীরের যে সৈনিক ওকে ওখানে মারার জন্য ওখানে বারবার ব্যতিব্যস্ত হয়ে থাকবে, এবং যখনই ওখানে ওগুলাকে মারার চেষ্টা করবে তখনই বারবার ওখানে আমরা প্রদাহ, ইনফ্লামেশন হয়। যেমন আমাদের শরীরে কোনো জার্ম ঢুকলে প্রথমে জ্বর আসে না, যে শরীরে তাপমাত্রা বেড়ে যায়, ভাবতেছে জ্বর জ্বর ভাব আসছে, ঠিক তেমনি চোখের ভিতরেও দেখা যাচ্ছে যে ওই প্রদাহ, ইনফ্লামেশন তৈরি হয়। দেখা যাচ্ছে এমনও আছে যেমন যাদের আপনি ধরেন যে অনেকে জ্বর হচ্ছে, ভাইরাল ফিভার, ভালো হয়ে গেল, ভালো জ্বরটা ভালো হয়ে গেলে চোখের হঠাৎ করে মানে চোখটা হঠাৎ করে লাল হয়ে গেল, চোখের দৃষ্টি চলে গেল। দেখা যাচ্ছে এটা ভাইরাসের কারণে চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, ভাইরাল ফিভারের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, এই জন্যে চোখের ভিতরে যে ইনফেকশনটা ওটা চারা দিয়ে উঠছে, মানে ওটা আরো অ্যাক্টিভ হয়ে গেছে এবং চোখের দৃষ্টিটা ইনফেকশন হয়ে চোখের দৃষ্টি কমে গেছে। অনেকে দেখা যাচ্ছে মহিলারা, আমরা দেখি যে অনেক দেখা যাচ্ছে এমন অনেক, আমি বেশ কিছু পেশেন্ট আছে যারা চোখে হঠাৎ করে একদিন কম দেখছে, তারপর আমরা ব্লাড টেস্ট করে দেখি তার ইউটিআই তে ভুগছে, তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অনেকদিন ধরে ভুগছিল। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ওয়ান অফ দ্য কজ, যেটাকে আমরা বলি এন্ডোজেনাস এন্ডোপথ্যালমাইটিস, যেটা এক ধরনের ইউভেটিস এর মধ্যে পড়ে। ছানি অপারেশন করার পরে অনেক সময় দেখা যায় অনেকের ইনফেকশন হয় চোখে, এটাকে এন্ডোপথ্যালমাইটিস বলে, এটাও একটা ইউভেটিস এর একটা কারণ। তারপর যে আমি বললাম বাতের ব্যথা, আবার বললাম যে যৌন রোগ, সিফিলিস, তারপর হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, সি ভাইরাসে আক্রান্ত, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা যখনই কমে যাবে তখনই এই ভাইরাস কিংবা চোখের জার্ম গুলা চোখে যে আক্রান্ত করে। যেমন ডায়াবেটিস যাদের আছে, হাইপারটেনশন যারা আছে, তাদের কিন্তু ইমিউনিটি কম। এই ইমিউনিটি যখনই কমে যাচ্ছে তখনই এই শরীরে জমে থাকা যেই মানে ডরমেন্ট অবস্থা, যেটা লুকায় থাকে, হাইড করে থাকে যেসব জার্ম গুলা, এটা রক্তনালীর মধ্যে যে মাধ্যমে চোখে যায়, ইনফেকশন করে প্রদাহ তৈরি করে। এই কন্ডিশন গুলো যখন বারবার হচ্ছে, চোখ বারবার লাল হচ্ছে, দেখা যায় মাসে একবার, 2 মাসে একবার, বছরে একবার দুইবার হচ্ছে এবং দৃষ্টি কমে যাচ্ছে, এই কন্ডিশন গুলাকে ইউভেটিস বলি। আর এই ধরনের কন্ডিশনে যখন বারবার হচ্ছে, ট্রিটমেন্ট যখন পাওয়া যাবে না, ট্রিটমেন্ট যখন করবে না, আস্তে আস্তে চোখটা ছোট হয়ে যাচ্ছে, চোখের দৃষ্টি কমে যাচ্ছে, ছানি পড়ে যাচ্ছে, একটা সময় চোখটা একদম নরম হয়ে চোখটা গর্তের মধ্যে বসে যাচ্ছে। সুতরাং এগুলোর চিকিৎসা সঠিক সময়ে না করলে চোখটা সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করতে হবে। আচ্ছা, ছানি কি রিপিটেডলি পড়ে? মানে মানুষ কোয়েশ্চেন করেছেন একজন, ছানি কি রিপিটেড পড়তে পারে? আমি একবার ছানি যদি চিকিৎসা করে ফেলি বা ছানি কেটে ফেলি, তারপরে কি আমার আবার ছানি পড়তে পারে? একজন কোয়েশ্চেন না, না, ছানি একবার পড়লেই ছানি অপারেশন করলে আর দ্বিতীয়বার ছানি পড়ে না, কিন্তু লেন্সের পিছনে অনেক সময় কিছু ময়লা পড়ে। যেই লেন্সটা লাগানো হয় লেন্সের পিছনে অনেক সময় কিছু ময়লা পড়ে, ওই ময়লাটা আবার পরিষ্কার করার জন্য আমরা একটা লেজার মেশিন দিয়ে, আমরা যেটাকে বলে ইয়াক লেজার পোস্টেরিয়র ক্যাপসুলোটমি, ইয়াক লেজারের মাধ্যমে ওই লেন্সের পিছনে ময়লাটা পরিষ্কার করে দেওয়া যাবে। কিন্তু ছানি একবারই পড়লে একবারই অপারেশন করে ওটাকে লেন্সটা পাল্টে দিলেই সেটা ঠিক হয়ে যাবে, এবং যেই লেন্সটা লাগানো হবে সেই লেন্সটা একদম মৃত্যু পর্যন্ত এটা
থাকবে, এটার কোনো এক্সপায়ারি ডেট নাই যে এটা এতদিন পর এই লেন্সের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এটা একবার লাগালে মৃত্যু পর্যন্ত এই লেন্সটা তার চোখের সাথে থাকবে এবং ইনশাআল্লাহ এটা কোনো সমস্যা করবে না, যদি না তার ডায়াবেটিস এবং হাইপারটেনশনের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং চোখে কোনো যদি ইনফেকশন না হয়, তাহলে এটা কোনো আর সমস্যা করবে না। আচ্ছা, আমাদের একজন দর্শক লিখেছেন ওনার প্রায় চোখ চুলকায়, মাঝে মাঝেই চোখ চুলকায়, সেই চোখ চুলকানোর কারণ কি হতে পারে? চোখ চুলকানোর একটা অন্যতম কারণ হচ্ছে হলো অ্যালার্জি। হ্যাঁ, অ্যালার্জির জাতীয় খাবারটাকে বাদ দিতে হবে। চোখের রিফ্লেকটিভ এরর, চোখের পাওয়ারের সমস্যা থাকলেও আমাদের চোখে অ্যালার্জি হতে পারে। পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। চোখে নিজের আমরা যেমন আপনি যদি মনে করেন যে একটা মানুষ সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো, প্রচন্ড ঘাম হলো, বাসায় এসে কোনো রকমের হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো, গোসল করলো না। অনেকে আছে দেখা যাচ্ছে শীতকালে গোসল করে একদিনে দুই তিন দিন পর পর গোসল করে ঠান্ডার জন্য। তো এই ধরনের এটা কিন্তু হাইজিনের অভাব। পার্সোনাল হাইজিন মেনটেন না করলে, যেমন চোখেরও অকুলার হাইজিন বলি আমরা, চোখের হাইজিন কি বলি? অকুলার হাইজিন, আই হাইজিন। দেখা যাচ্ছে বাইরে থেকে আসলো, চোখ এসে হাত মুখ না ধুয়ে ধুলাবালিটা পরিষ্কার না করে সে তার কাজ চলে বসে গেল, চোখের মধ্যে কিন্তু ময়লাটা জমে আছে। চোখের পাপড়ির মধ্যে মধ্যে ময়লা, অনেকে মাথায় খুশকি থাকে, এই খুশকি গুলো কিন্তু অ্যালার্জির একটি কারণ। দেখা যাচ্ছে মাথা থেকে খুশকি গুলা যখন চুলকাচ্ছে, কিছু খুশকি চোখের ভিতরে এসে পড়ছে। খাবারে অ্যালার্জি থাকতে পারে, যেমন অনেকে বেগুন খেলে গা চুলকায়, অনেকে গরুর মাংস খেলে গা চুলকায়, আবার আছে চিংড়ি মাছ খেলে, ইলিশ মাছ খেলে অনেকে গা চুলকায়। তো কোন খাবারে কার কতটুকু অ্যালার্জি সেটা তাকে আইডেন্টিফাই করতে হবে, এবং তাকে যদি আইডেন্টিফাই করে এই জিনিসগুলো সমাধান করে ফেলতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে চোখের এক নাগারে অনেক সময় ডিভাইস, অনেক নাগারে অনেকক্ষণ টিভি দেখলেও কিন্তু চোখের উপর প্রেসার পড়ে, এবং যাদের অ্যালার্জি থাকে ওই অ্যালার্জিক কন্ডিশনটাকে স্টিমুলেট করে তাকে চোখের অ্যালার্জির পরিমাণটা বেড়ে যেতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে। সুতরাং এই নিয়ম কানুনগুলো যদি মেনে চলা যায় তাহলে অ্যালার্জি অনেকাংশে কমে যাবে। সাথে কিছু আমরা ড্রপ আমরা দিয়ে থাকি, কিন্তু ড্রপটা ওই সীমিত সময়ের জন্য কাজ করে, কিন্তু যে নিয়ম কানুন গুলো বললাম সেটা যদি ঠিক মতো মেনে চলে তাহলে সব সময়ের জন্য এটা কাজে দিবে। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন দর্শক জিজ্ঞেস করেছেন, উনি আমাকে বক্সে পাঠিয়েছেন প্রশ্ন, যে হচ্ছে কয়দিন পর পর চোখের উপর দানা ওঠে, এই দানা ওঠার কারণ কি? চোখের উপর দানা উঠে, এটা ওয়ান কাইন্ড অফ ক্যালাজিয়ন বলি আমরা। এটা চোখের ভিতর আমাদের দেখবেন যে একটা নির্দিষ্ট বয়স অনেকের মুখে ব্রণ হয়। আমাদেরও দেখা যাচ্ছে যারা টিনেজার, যারা 19 পর্যন্ত, আমরা টিন কাদের বলি, যাদের বয়স 19 পর্যন্ত, 19-এর পর তাদের কিন্তু টিনেজার বলি না, টিন যতদিন লেখা থাকে ততদিন টিনেজার বলছি। লাইক দ্যাট তাদের ওই সময় বয়স সন্ধিকালে কিছু হরমোনাল পরিবর্তন হয়, তখন ব্রণ হয়। ঠিক তেমনি চোখের ভিতরেও কিছু তৈল গ্রন্থি থাকে, চোখের পাপড়ির গোড়ায় গোড়ায় তারা যেটা কিছু গ্রন্থি থাকে, ওই গ্ল্যান্ড গুলো যদি কোনো কারণ ডিসফাংশন হয়, মেবিউমেন গ্ল্যান্ড ডিসফাংশন বলি, এই ক্ষেত্রে তখন বারবার হতে পারে। এই জন্য তার চোখের পাওয়ারটা ঠিক আছে কিনা, রিফ্লেকটিভ এরর আছে কিনা এটা দেখতে হবে। সাথে চোখের ওই যে বললাম আমি পার্সোনাল হাইজিন, বাইরে থেকে আসলে চোখটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যদি তার মাথায় খুশকি থাকে, খুশকির চিকিৎসা করতে হবে। এবং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হলো যে চোখের গোসলের সময় অবশ্যই মাঝে মাঝে কিছু শ্যাম্পু আছে, যে শ্যাম্পু গুলা চোখে মানে জ্বলবে না, বাচ্চাদের কিছু বেবি শ্যাম্পু আছে যেটা পাপড়ি গুলা পরিষ্কার করতে হবে, তাহলে এই অ্যালার্জি সমস্যাটা ভালো থাকবে, এবং এই দানার মতন হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। যদি হয়ে থাকে একটু গরম ভাব দিন, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকজন দর্শক লিখেছেন, রাশিদ আলম নাম, আমার চোখের সামনে মাকড়সার জালের মতো কিছু একটা ভাসে, এটার জন্য কি করা যায়, প্লিজ একটু বলবেন? হ্যাঁ, এটা খুবই এটা আমি আমরা এইটা অনেকে বলে মাকড়সার জাল, কেউ বলে আমার চোখের সামনে বিদ্যুৎ চমকায়, অনেকে বলে ডাক্তার সাহেব আমার চোখের মধ্যে মাছির মতন কি জানি ঘোরাফেরা করছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই আমার এই মাছিটা চলে যাচ্ছে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে অনেক সময় বলে যে আলোর দিকে তাকালে চোখে খুব বাড়ি খায়, সূর্যের আলোর দিকে তাকানো যায় না। অনেক সময় দেখা যাচ্ছে অপোজিট থেকে যে গাড়ির লাইট গুলা আসে চোখে লাগলে চোখটা হঠাৎ করে খুব ঝাঁঝালো, দিস ইজ বলা হয় হলো, আমরা বলি ভিট্রিয়াস ফ্লোটার্স বলি, ফ্লোটার্স, এটার নাম আমরা ফ্লোটার্স বলি। আমার এইটা নিয়ে একটা ইউটিউবে আমার একটা ভিডিও আছে, চোখের মধ্যে মাছি
এই মাছি বিদ্যুৎ চমকায়, এটা একটা ভিডিও আছে। ওই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এই সম্পর্কে অনেক ধারণা পারবে। এটা হচ্ছে চোখের ভিতরে যে আমাদের পানিটা থাকে, এটাকে ঝিল্লি, ভিট্রিয়াস। এই ভিট্রিয়াসটা একটা জেলির মতন। এই জেলির মতন এই ভিট্রিয়াসটা যখন আহ, তরলে আক্রান্ত হয়, তরল কিছু লিকুইফাইড হয়ে যায়, একটু তরলের মতন আকার ধারণ করে, তখন এই জেলির মতন কম্প্যাক্ট অবস্থা থাকে না, তখন ও চোখের ভিতরে খুব নড়াচড়া করে এবং এটাকে তখন চোখের সামনে ঘোরাফেরা করে। এবং এইটা যদি আপনারা মানে এটাকে আপনি যদি বেশি খেয়াল করেন দেখবেন এটা বাড়তে থাকবে। আপনারা যদি খেয়াল করেন যে আপনি একটা অন্ধকার ঘরের মধ্যে বারান্দায় থেকে একটা গাছের দিকে তাকিয়ে আছেন, গাছটা নড়াচড়া করছে, আপনি যদি গাছের মধ্যে মনে করেন যে গাছের মধ্যে কোনো মানুষ বসে আছে, মানুষ আকৃতি, আপনি যদি চিন্তা করেন একটা মানুষের মতন মনে হবে। যদি মনে করেন একটা পাখি বসে আছে, পাখির মতন, কেউ বলে এটা আল্লাহ ভূত দেখা যাচ্ছে। ঠিক তেমনি আপনি যদি ওই মাছির মতন যেটা বললেন, কিছু মাকড়সার মতন বললেন, এটা আপনি মাঝে মাঝে মাছির মতনও মনে হতে পারে, মাঝে মাঝে কৃমির মতনও মনে হতে পারে। এটাকে আপনি ইগনোর করতে হবে, এটাকে সময় দিতে হবে। এটা আস্তে আস্তে এটা মানে আশেপাশের যে পানিগুলোর সাথে ওরা মিশে আছে, ওটা আস্তে আস্তে পানি জমে জমে ওটা আস্তে আস্তে আপনার ভারী হয়ে আস্তে আস্তে চোখের ভিজুয়াল এরিয়া থেকে নিচে চলে যাবে। এটা একটু সময় দিতে হবে। রিসেন্টলি একটা পাবলিকেশন বের হয়েছে যে 2019 সালে এপ্রিল মাসে, সেটা দেখা গেছে যে আনারস কিন্তু, যারা আনারস খেতে পছন্দ করে, আনারস খেলে এই ধরনের ফ্লোটার্স, যে মাকড়সার জালের যে সমস্যা, দেখা যাচ্ছে 350 জন লোকের উপর ট্রাই করেছে যে আনারস খাইয়ে দেখিয়েছে, আনারসের মধ্যে ব্রোমোলিন নামের একটা এনজাইম পাওয়া যায়, যে এনজাইমটা চোখের এই ফ্লোটার্সটাকে, যে মাছির মতন যে জিনিসটা, এটাকে খুব তাড়াতাড়ি ব্রেকডাউন করে একদম চোখের যে এরিয়া থেকে আস্তে আস্তে সরিয়ে ফেলতে হেল্প করে। আমি আপনাকে বলবো যে আপনি যদি একটু আনারস খেয়ে দেখতে পারেন, যেহেতু এটা একটা পাবলিকেশন 2019 সালে এসেছে, এবং এটা অনেকে আসলে কার্যকারিতা কিছুটা পেয়েছে, আপনি দেখতে পারেন। আর এটার জন্য টেনশন করার কিছু নাই। তারপর আমি আপনাকে বলবো যে আমার চোখের রেটিনাতে কোনো সমস্যা হলে, সমস্যাটা আপনাকে আহ, মানে চোখের রেটিনাতে কোনো সমস্যা হলে এই এই প্রথমে এই মাকড়সার মতন একটা সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য আপনি অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এর চিকিৎসা আপনি নিতে পারলে অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের আরেকজন দর্শক লিখেছেন সপ্তদীপ রয়, আমার চোখ মাঝে মাঝে খুব ব্যথা করে, কি করা যায়? আপনার চোখ মাঝে মাঝে খুব ব্যথা করে, এটার একটাই মাত্র কারণ হতে পারে যে আপনি চোখে হয়তো আপনি মোবাইল হয়তো বেশি ইউজ করেন, আপনার ডিভাইস হয়তো বেশি ইউজ করেন। চোখের পাওয়ারটা আপনি নিশ্চয়ই আপনার চোখের পাওয়ারটা হয়তো বা একটু কমে গেছে, আপনার হয়তো বা চশমা লাগতে পারে। আপনার বয়সটা যদি জানাতেন তাহলে আর একটু ভালো হতো। যদি বয়স 40-এর কাছাকাছি হয় তাহলে আপনি কাছে লেখা দেখতে আপনি ঝাপসা মনে হবে, তখন চশমা লাগবে। আর মাইগ্রেনের সমস্যা থাকলে অনেক সময় চোখ ব্যথা করতে পারে। যারা জোরে জোরে চিৎকার করে কথা বলে, ঘুম ঠিক মতো হয় না, ডিপ্রেশনে থাকে, যারা স্ট্রেসফুল লাইফ লিড করে, সারা রাত জেগে ল্যাপটপ কাজ করে, রাত দিনের বেলায় ঘুমাচ্ছে, শরীর চর্চা করে না, পানি কম খায়, ঠিক মতন ডিসিপ্লিন টাইমে, অ্যাকচুয়াল টাইমে তার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করে না, এই ধরনের অনিয়ম যারা করে তাদের মাইগ্রেনের সমস্যাগুলো হয়। আপনি যদি এই ধরনের অভ্যাস থাকে, এগুলা পরিত্যাগ করুন, ইনশাল্লাহ আপনি চোখে ব্যথা, মাথা ব্যথা সব কমে যাবে। তারপর আমি একজন বলবো যে আপনি অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাবেন, চোখের পাওয়ারটা চেক করবেন যেন চোখটা আসলে পাওয়ারটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমার ইনবক্সে আরেকটা প্রশ্ন এসেছে। আমার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, আমি হার্টের পেশেন্ট। প্রায় হঠাৎ হঠাৎ আমি চোখের সামনে আহ, তারা জ্বলার মতো কিছু দেখি। 2 থেকে 3 মিনিটের মতো আমার চোখের সামনে এরকম হয়, শরীর খুব ঘাম দেয়, তারপরে আবার চুপচাপ বসে থাকলে 5-10 মিনিট পর জিনিসটা ঠিক হয়ে যায়। এখানে আমার চোখের আসলে কি সমস্যা হয়েছে যদি বলতেন। এটা আসলে খুবই একটা অ্যালার্মিং সাইন। আপনি সতর্ক হওয়ার জন্য এই এই জিনিসগুলো আপনাকে বলছে। আপনাকে সতর্ক হতে হবে এই কারণে, বিকজ ইট ইজ, আমরা এই কন্ডিশনটাকে আমরা বলি অ্যামিউরেসিস ফুগাস। সাডেনলি আপনার যেহেতু ডায়াবেটিস এর সমস্যা আছে, হাইপার টেনশনের সমস্যা আছে, আপনার চোখের রক্তনালীতে কিংবা চোখের ব্লাড প্রেশার যখন অনেক সময় বেড়ে যায়, কিংবা চোখের রক্তনালীর আশেপাশে
খুব ন্যারোয়িং হয়ে গেছে, চোখের হঠাৎ করে সাডেনলি যদি রক্ত চলাচল কিছু সময়ের জন্য কমে যায়, তখন এই সমস্যাগুলো হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু সময়ের জন্য মানুষ আহ, মানে যারা স্ট্রোক কিংবা স্ট্রোকের একটা ওয়ান অফ দ্য মেইন মানে অ্যালার্মিং সাইন যে ইনিশিয়ালি এই ধরনের সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে হঠাৎ কিছুক্ষণের জন্য যার ডায়াবেটিস প্রেশার আছে কিছুক্ষণের সময়ের জন্য আনকনসিয়াস, চোখ বসে আছে, ঘুমিয়ে আছে, কিন্তু তার সবাই ভাবছে যে সে জেগে আছে। হঠাৎ করে ধাক্কা দিলেই তার জেগে উঠে, তখন কিছু সময়ের জন্য কিন্তু সে আনকনসিয়াস ছিল। এটা কিন্তু একটা আপনার একটু সতর্ক হতে হবে, আপনি অবশ্যই কার্ডিওলজিস্টকে দেখান এবং আবার আপনার প্রেশারটা কন্ট্রোল আছে কিনা, ডায়াবেটিসটা কন্ট্রোল আছে কিনা, এই দিকে আপনার সতর্ক থাকতে হবে। বিকজ আপনার চোখের যে কোনো সময় স্ট্রোক হওয়ার একটা সুযোগ আছে, আপনার এই জন্য এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হচ্ছে। আপনাকে অবশ্যই একজন ভালো কার্ডিওলজিস্টকে দেখাবেন, একজন রেটিনা বিশেষজ্ঞকে দেখাবেন, যেন চোখের রক্তনালীগুলো ঠিক আছে কিনা, এবং আপনার চোখের এবং ক্যারোটিড ডপলার করতে হবে যে আপনার কোনো জায়গায় কোনো ব্লক আছে কিনা, এই জিনিসগুলোও দেখতে হবে। এবং যদি হার্টের এনজিওগ্রাম করতে পারেন আরো ভালো, যদি কার্ডিওলজিস্টের ওপিনিয়ন নিয়ে, কারণ আপনাকে এটা অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। এটা আসলে মোটেও ঠিক না যে এরকম 2-3 মিনিটের জন্য, কয়েক সেকেন্ডের জন্য আপনি কম দেখছেন, তার মানে ওই সময়ের জন্য আপনার চোখের কিছুক্ষণের জন্য ব্লাড সার্কুলেশন আপনার কমে যাচ্ছে। দিস ইজ একটা সতর্ক হওয়ার জন্য অ্যালার্মিং সাইন। অবশ্যই আপনাকে এটা গুরুত্ব এই জন্য কি সহকারে দেখতে আসলে হবে। চোখের এনজিওগ্রাম করা দরকার? এটা আমি প্রশ্ন করলাম, চোখে চোখের এনজিওগ্রাম করা দরকার এই চোখের ক্ষেত্রে? চোখের এনজিওগ্রাম করা তখনই দরকার যদি তার ডায়াবেটিসের জন্য আসলে কোনো কোনো পরিবর্তন আসে, এটা রেটিনা বিশেষজ্ঞ দেখে যদি মনে হয় যে তার রক্তনালীগুলো আসলেও সমস্যা আছে, তাহলে চোখের ডাক্তারের পরামর্শ নিয়ে কিংবা রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এনজিওগ্রামটা করা দরকার। বাট উনি যেই কমপ্লেনটা করেছে তার জন্য তাকে চোখের প্রেশার, তার ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা, তার প্রেশারটা আসলে আপ ডাউন করছে কিনা, ফ্ল্যাকচুয়েট করছে কিনা, তার রিং পরানো আছে মানে হার্টের কোনো ব্লক আছে কিনা, এই জিনিসগুলোকে তাকে অবশ্যই সচেতন হতে হবে এবং অবশ্যই ইমিডিয়েটলি একজন কার্ডিওলজিস্টের ওপিনিয়ন নিতে হবে যদি তার এই সমস্যা হয়ে থাকে। এটা গুরুত্ব সহকারে আপনাকে দেখতে হবে, এটাকে অবহেলা করা যাবে না। আচ্ছা, আমরা আজকে অনুষ্ঠানে খুব একটা মানে আমাদের সময় নেই হাতে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো জি। যেহেতু প্রবাসী স্বাস্থ্য কথা, প্রবাসীদের জন্য যদি আপনি চোখের সুরক্ষার ক্ষেত্রে কিছু বলেন, ওভারঅল আমাদের সবার জন্য, যে চোখের সুরক্ষার জন্য আমাদের কি কি করা উচিত, কি কি খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা উচিত, কিভাবে চলা উচিত, ওভারঅল যদি একটা ছোটখাটো একটা কিছু বলেন। সবচেয়ে বড় কথা হলো চোখে যত্ন নিতে হলে আমাদের বর্তমান দিনে আমাদের ডিভাইস আসক্ত থেকে নিজেকে বের হয়ে আসতে হবে। ডিভাইসের আসক্ত থেকে নিজেকে বের হতে পারলেই আপনার চোখটা ভালো থাকবে। চোখের যত্ন নিতে হবে এভাবে যে যাদের ডায়াবেটিস আছে, যাদের প্রেশার হাইপারটেনশন আছে, তাদেরকে ডায়াবেটিস এবং প্রেশার কন্ট্রোল রাখতে হবে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে, আমি কিছুক্ষণ আগে বললাম যে কিছু কিছু ডিসিপ্লিন, ঘুমটা ঠিক মতন হতে হবে, চোখের মতো চোখে এক নাগারে অনেকক্ষণ প্রেশার দেওয়া যাবে না। যাদের কম্পিউটারের কাজ করতে হয়, যারা কম্পিউটার অনেকক্ষণ কাজ করে তাদের চোখে ড্রাই আই হয়ে যায়, চোখটা শুষ্ক হয়ে যায়, তাদেরকে 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ রাখতে হবে কিংবা 20 মিটার দূরে তাকায় থাকতে হবে, চোখটাকে রেস্ট দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো প্রতি বই খাতা দূরত্ব থাকতে হবে, পড়ালেখার জন্য বই এবং চোখের দূরত্ব থাকতে হবে 2 ফিট, এবং 2 ফিট দূরত্ব রেখে পড়ালেখাটা করাটা খুবই ঠিক। বেশি কাছে দিয়ে পড়ালেখা করে চোখের উপর একটা প্রেশার পড়ে। পড়ালেখা করার সময় কিংবা কম্পিউটারে কাজ করার সময় পর্যাপ্ত আলো রুমে থাকতে হবে। অনেকে কি করে অন্ধকারে মোবাইল টিপাটিপি করে, অনেকে অন্ধকারে দেখা যায় ল্যাপটপে কাজ করে। দিস ইজ ভেরি ব্যাড, এটা চোখের জন্য প্রচন্ড ক্ষতিকর। এই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। খাবার দাবারের ব্যাপারটা আমি বলবো যে অবশ্যই হেলদি ফুড খাবেন, শর্করা জাতীয় খাবারের পরিমাণটা কম খাবেন, কারণ শর্করা জাতীয় পরিমাণে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়ে, ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়লে অনেক সময় চোখে আমাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, যেটা আমরা দেখি, আমরা বিভিন্ন রিসার্চে দেখেছি কোলেস্টেরল লেভেল বাড়লেও আমাদের চোখে স্ট্রোক হতে পারে। সেই জন্য শর্করার পরিমাণটা কমিয়ে প্রোটিন খাবারটা বেশি খাবেন, এই ব্যাপারে অবশ্যই। আর বাচ্চাদের ব্যাপারে একটা কথা বলবো যে যেসব বাচ্চার বয়স আমি এটা 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 খুবই এটা সচেতনমূলক কথা, যাদের বাচ্চা জন্মের সময় 35 সপ্তাহের আগে জন্মগ্রহণ করে, আমি আবার বলছি, যাদের বাচ্চা মানে যারা প্রেগনেন্ট এবং যাদের বাচ্চা ডেলিভারির সময় তার বয়স 35 সপ্তাহের আগে হয়ে থাকে এবং ওজন 2 কেজির নিচে হয়ে থাকে, সেসব বাচ্চাদেরকে অবশ্যই 1 মাসের মধ্যে, 30 দিনের মধ্যে চোখের রেটিনা বিশেষজ্ঞকে দেখাবেন। কারণ এই কন্ডিশনটা আমরা বলি, এর আরওপি একটা টার্ম আছে, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি।
প্রিম্যাচিউর যারা অপরিপক্ক নবজাতক যেসব বাচ্চা, তাদের অনেক সময় রেটিনার ব্লাড ভেসেল গুলো অপরিপক্ক তৈরি হয়, যার কারণে চোখের রেটিনাটা অনেক সময় ওই জায়গাগুলোতে রেটিনা ছিঁড়ে যেতে পারে, এবং রেটিনা ছিঁড়ে যে সারা জীবনের জন্য একদম অন্ধ হয়ে যেতে পারে। এবং 1 মাসের মধ্যে চিকিৎসা ঠিক মতো না করালে এটা তার সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করতে হবে, এবং যদি 1 মাসের মধ্যে এটা চিকিৎসা করা যায়, তার চোখের বাচ্চার দৃষ্টিটা অবশ্যই ভালো থাকবে। সেই জন্য বলবো যে 35 সপ্তাহের আগে, এবং ওজন যদি 2 কেজি নিচে হয়ে থাকে, অবশ্যই তাদের বাবা মা এবং যারা ডাক্তার আছেন, যে কোনো ডাক্তার এই অনুষ্ঠান দেখে থাকেন, গাইনি ডাক্তার বলেন, তারপর শিশু বিশেষজ্ঞ বলেন, তারা যদি জানানোর জন্য আমি তাদেরকে অনুরোধ করবো যে অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞ কিংবা আরওপি স্ক্রিনিং করার জন্য, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি স্ক্রিনিং করার জন্য যেন এক ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হয়। এই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা আর একটা প্রশ্ন নিব, এর পরে আমরা অনুষ্ঠান শেষ করে দিব, কারণ আমাদের হাতে আসলে সময় নেই। একজন লিখেছেন, আমার বাবার বয়স 75, গ্লুকোমা রোগ হয়েছে। এই রোগ কেন হয় এবং এই অবস্থা হওয়ার পর এই রোগ থেকে বাঁচার কি কোনো উপায় আছে? গ্লুকোমা হলো চোখে একটি নীরব ঘাতক। এটা আসলে যখন হয় আসলে কেউ টের পায় না। 40 বছর বয়সের পরে থেকে অবশ্যই গ্লুকোমা পরীক্ষা করা উচিত। আর যাদের বংশগতভাবে যারা গ্লুকোমা আছে তাদেরও গ্লুকোমা টেস্ট করা উচিত, এবং যারা মাইনাস পরে চশমা পরে তাদেরও গ্লুকোমা টেস্ট করা উচিত। গ্লুকোমা থেকে বেঁচে থাকার একটাই উপায় হলো গ্লুকোমা কন্ট্রোল করা। এই রোগ যাদের একবার হয়ে থাকে, যেমন আমাদের যাদের উচ্চ রক্তচাপ জনিত কারণে ভুগছে, তাদের ব্লাড প্রেশার ওষুধ খেতে হয়। ব্লাড প্রেশার কন্ট্রোল রাখলে তার সে ভালো থাকে। ঠিক তেমনি যাদের চোখের চোখের চাপটা বেশি থাকে, তারা কি হয়, চোখের ভিতরে যে একটা নার্ভ থাকে, ওই নার্ভটা আস্তে আস্তে ড্যামেজ করতে থাকে। ওই ড্যামেজটা হয়ে গেলে আস্তে আস্তে তার চোখের ভিজুয়াল এরিয়াটা আস্তে আস্তে কমে যেতে থাকে। এটা নীরব ঘাতক, এটা কেউ বুঝতে পারে না। সেই জন্য গ্লুকোমা ইভ্যালুয়েশন করতে হবে। 40 বছর বয়সের পর থেকে এটা হওয়াটা বেশি সুযোগ থাকে। যাদের হয়ে থাকে তাদের গ্লুকোমার প্রথমে ওষুধের মাধ্যমে চোখের প্রেশারটা কন্ট্রোল করতে হবে। যদি ওষুধে কন্ট্রোল না হয়, লেজার ট্রিটমেন্ট আছে। লেজারও যদি কাজ না হয়, তাহলে আমাদের কিছু সার্জারির মাধ্যমে ওই চোখের প্রেশারটাকে কন্ট্রোল হয়। এটা গ্লুকোমাটা কেন হয় যদি বলি, চোখের ভিতরে আমাদের অ্যাকুয়াস হিউমার নামে একটা তরল পদার্থ আছে, যেটা তৈরি হয় আবার এটা একাই ড্রেন হয়ে যায়। যখনই ওই ড্রেনটা বন্ধ হয়ে যায়, কিংবা ওই যেই ড্রেন দিয়ে যায়, যেই সব ফুটা দিয়ে আমাদের পানিগুলো চলে যায়, ওখানে যদি কোনো ইনফেকশন হয় কিংবা ওই পোরগুলো যদি বন্ধ হয়ে যায়, পানিগুলো যেতে পারে না। তখন ওই পানিটা চোখের ভিতরেই চাপ তৈরি করে। ওই চাপটা যেটা তৈরি করে, চোখের পিছনে চাপ তৈরি করে। যে চোখের পিছনে যেটা থাকে রেটিনার সাথে অপটিক নার্ভ রগ থাকে, যেটা চোখের ব্রেনের সাথে কানেকশন। ওই নার্ভটা প্রেসার দিতে দিতে ওই নার্ভের কার্যকারিতা আস্তে আস্তে ড্যামেজ করতে থাকে, এবং আস্তে আস্তে তার দৃষ্টিটা সারা জীবনের জন্য অন্ধ করে ফেলে। সেই জন্য যারা গ্লুকোমা রোগে ভুগছেন, আপনার বাবার কথা বলছি, এটা তাকে কন্ট্রোল রাখতে হবে। যেমন ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হয়, প্রেসার কন্ট্রোল রাখতে হয়, গ্লুকোমাটাও আপনার ওষুধের মাধ্যমে কিংবা সার্জারির মাধ্যমে কন্ট্রোল রাখতে হবে। এবং বাংলাদেশে অনেক গ্লুকোমা স্পেশালিস্ট আছে যারা গ্লুকোমা নিয়ে শুধুমাত্র কাজ করে। একজন গ্লুকোমা স্পেশালিস্টের শরণাপন্ন হবেন, যেন তারা আপনার গ্লুকোমা রোগের চিকিৎসা করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা অনেক সুন্দর সুন্দর তথ্য জানলাম চোখের সম্পর্কে। আশা করি চোখের সুরক্ষার ব্যাপারে আমরা সেরকম কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারবো, যাতে আমাদের চোখ একটা ভাইটাল অর্গান, এবং এই চোখ ছাড়া আসলে দুনিয়া দেখা অসম্ভব। এই চোখ ছাড়া বেঁচে থাকারও কোনো অর্থ নেই। আমাদের আসলে চোখের সুরক্ষায় যা যা করণীয় আমরা অবশ্যই চেষ্টা করব করার জন্য। আশা করি দর্শক আপনারা সবাই ভালো থাকবেন। সবার চোখের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে, এবং আশা করছি আজকের অনুষ্ঠান দেখার পর যা যা তথ্য আমরা জেনেছি, সেই সব তথ্য আমরা মেনে চলার চেষ্টা করব। আর প্রতিবারের মতোই আমি আবারও আজকে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ আমার সময় শেষ হয়ে গেছে। আমি আবারও আপনাদের কাছে ফিরে আসবো আগামী শুক্রবার একই সময় একই জায়গায়, নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো টপিক নিয়ে গল্প করার জন্য, নতুন নতুন তথ্য জানার জন্য। আজকে যেভাবে আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে সবসময় এইভাবেই থাকবেন। আমরা প্রশ্নগুলো নিব, উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের জানা অজানা না জানা অনেক তথ্য, অনেক কিছু, অনেক অজানা প্রশ্নের উত্তর আমরা হয়তোবা পেয়ে যাব আমাদের এই আলোচনার মাধ্যমে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। শিকড় টিভি।